বিপ্লবী যদি হইতো তাহলে পুরা জিনিসটা উলটপালট হয়ে যেত কিন্তু। তাহলে আমাদের এত তাহলে কথা এটা বলতে কি হতো। সরকার বলবেন আপনি? এটা হচ্ছে বিপ্লব উত্তর সরকার। বিপ্লব উত্তরটা মডারেট সরকার। পশ্চিমা অবশ্যই। দর্শনে দীক্ষিত বিপ্লব উত্তর মডারেট সরকার। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে, আইনের ছাত্র সেটি মনে করি, এর বেশি যাব না কিন্তু। রাজনীতিবিদরা আবারও ব্যর্থ হচ্ছে বারবার। তারা এক হতে পারবে না। তারা কোন গ্র্যান্ড কনফারেন্স করতে পারবে না। এবং কোন একটা দর্শন দিলে দেখবেন সাথে ৫ জনের ৫ টা ৫০ টা হয়ে যাবে কিন্তু। এই ক্ষেত্রে কি করতে হবে? অগণতান্ত্রিক প্রক্রিয়া আসলে গণতান্ত্রিক হতে হবে। নর্থ সাউথ ইউনিভার্সিটির অধ্যাপনা করছেন এখন। কেন করতেছেন? ডক্টরেট করছেন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের উপরে। মেধা তো ছিল। আপনি ৬ জনকে নিলেন। যদি ক্যাটেগরি করে ভালো লোক ছিল তো। তাকে রেড ক্রসের সেক্রেটারি করা হয়েছে। আমি জানি না কি জন্য করা হয়েছে। এগুলো নিয়ে পত্রিকায় ছাপা আছে। এগুলো নিয়ে আমি কিছু বলব না। হুম। কারণ আমি কোন ভিত্তি দেব না। কে বলেছে, কোথায় বলেছে কোন রেফারেন্স নাই কিন্তু। তারা বলেছে এখানে। এখন সালমান ইকরাম অনেক কথাই বলেছে। আনিসুল হক অনেক কথাই বলেছে। ভবিষ্যতে যারা আসবে তারা অনেক কথাই বলবে। দীপুমণি বলবে। এখন এই বলার মধ্যে কার কাছে বলতেছে, কিভাবে বলতেছে, এগুলো কিভাবে প্রকাশ পাচ্ছে? আমি এটাও মনে করি গোয়েন্দা বাহিনীকে কিন্তু সতর্ক থাকতে হবে। তাদের প্রেস উইং কে সতর্ক থাকতে হবে। সবকিছু কিন্তু এভাবে ঢালাওভাবে বললেন না। তদন্ত চলতেছে, চলবে। একটা ফেজ আছে। মাঝপথে কথা বলে দিচ্ছেন, পরে দেখা যাবে সেই কথাটা ঘুরে গেছে। এভাবে জনহতাশার সৃষ্টি হয়। কাজেই এখন ডিবি তে যারা আছে, বিশেষ করে প্রেস উইং, আমি আইজি কে বলব, স্বরাষ্ট্রমন্ত্রী বা সচিবকে বলব, এই বিষয়ে নজর দেন। বেশি কথা বলা দরকার, কম কথা বলে। কম কথা যেখানে থাকবে কাজ বেশি হবে। মুখরোচক কথা বলে কি হবে? এই Facebook ওয়ার্ল্ড এর পত্রিকা বিক্রি হয় বেশি। তাতে লাভ হবে না। সুতরাং এই যে কথা বললো, কে বলেছে যে সালমান ইকবাল বলেছে যে ১.৫ লক্ষ কোটি টাকা দিয়েছে কাকে? এর অর্ধেক দিয়েছে সজীবুল জয়কে এবং শেখ রেহানাকে। এখন সালমান ইকবালকে বলতে হবে কি পদ্ধতি দিয়েছে, কোন ব্যাংকের মাধ্যমে দিয়েছে, কিভাবে দিয়েছে। এখন জিনিসটা তো ক্লিয়ার হয়ে গেল। যদি সে বইলা থাকে, তাকেই বলতে হবে, আপনি এতই জানেন, আপনি তো উপদেষ্টা ছিলেন। বাংলাদেশী ইকোনমি আপনি কন্ট্রোল করতেন। আপনি ছিলেন গডফাদার। আপনি ছিলেন গডফাদার, ছিলেন মাফিয়া ফাদার বলা যাবে না। কারণ আপনি সবকিছু করেছেন। আপনি শেয়ার মার্কেট খেয়েছেন, মানি মার্কেট খেয়েছেন, কি না করেছেন। এখন আপনি যে ভালো সাজতেছেন, দরকার নেই তো কোন। সোজা কথা হলো যে আমি কোন বক্তব্য এখন চাচ্ছি না যে ডিবি অফিস থেকে লিক আউট হবে। এগুলি তদন্তর আগে বললেন না। পরে অনেক কিছু মিলবে না। তখন বলা হবে টাকা পয়সা খেয়ে সব মিনিমাইজ করে দিচ্ছে। এই অবরোধ নিতে হবে কিন্তু। বাংলাদেশ তো বলতে লাভ নেই তো। এই যে বলা হচ্ছে আরাফাত ২০০ কোটি টাকা দিয়ে মিনিমাইজ করছে। এখন এটা কিভাবে কে জানলো যায়? কিভাবে করলো? এগুলি শোনা যাচ্ছে কিন্তু। এগুলি কিন্তু বলা ঠিক হবে না। আমি এজন্য বললাম, যারা অ্যারেস্ট হয়েছে ইতিমধ্যেই, কিভাবে হলো, কেন হলো, কারা দিল, অনেক ঘটনা এখানে আছে। আমরাও জানি, আপনারাও জানেন। না জানার কারণ নেই। এখন প্রশ্ন হচ্ছে এখন থেকে একটা সিদ্ধান্ত আসা উচিত এই টক শো থেকে, যে মুখরোচক কথাগুলো নিয়ে আমরা একটা আলোচনা করব। এগুলি মুখরোচক। সময় ব্যয় করব না। সময়ের অনেক দাম। এই মুহূর্তে জাতির জন্য যা প্রয়োজন সেটা হচ্ছে একটা জাত ২ সময় দেন, সংস্কারটা হয়ে যাক আগে। কোথায়, কোথায় সংস্কার করতে হবে? আমার ২ বক্তাই বলেছেন এখানে। কোথায় কিভাবে করা যায়? যেমন সংবিধানের কথা বলা, কনস্টিটিউশন এর কথা বলা হয়েছে, গণপরিষদের কথা বলা হয়েছে। আমি শুধু এটুকু বলব, আমি ৯৬ সাল থেকে লেখি ডেইলি স্টারে। ডেইলি স্টারে আমার অনেক লেখার মধ্যে ১২ টা লেখা নিয়ে আমি একটা বই ছাপাইলাম। ফর এ প্রেসিডেন্ট হু ক্যান টেক অ্যান ইনিশিয়েটিভ। অর্থাৎ স্ট্রাইকিং ব্যালেন্স বিটুইন প্রেসিডেন্ট অ্যান্ড প্রাইম মিনিস্টার। এবং সেখানে কিন্তু আমি সংবিধানের ধারা দিয়ে কথা বলেছি কিন্তু। এবং কিন্তু সেমিনারও হয়েছে কিন্তু। বাংলাদেশ পলিটিক্স অ্যাসোসিয়েশন টা সেমিনারও করেছে সেখানে। একটা সেমিনারে কিন্তু সেখানে বক্তা হিসাবে আসিফ নজরুল ছিল তখন। অনেকেই ছিল সেখানে। কিন্তু প্রসঙ্গ হচ্ছে রাজনীতিবিদরা সব ভুলে যায়। 111 এর পরে যে কি ঘটনা ঘটেছে, কত লেখা, কত প্রস্তাব এসেছে, সব ভুলে গেছে। যখন তারা কর্মসূচি করল, মনে হয় যে কর্মসূচি এই ১ম দিল তারা। এই সমস্ত প্রতারণা বাদ দেন। অনেক রেকমেন্ডেশন রয়ে গেছে, সাজেশন রয়ে গেছে কিন্তু। এগুলো যে নতুন লেখার দরকার নেই। শুধুমাত্র চোখ বুলান। প্রত্যেক দলকে বলব, আপনারা আপনার রিসার্চ উইং আছে, প্রেস উইং আছে, তাদেরকে বলেন ইতিমধ্যে এই সমস্ত বিষয়ে কি প্রস্তাব এসেছে, কারা করেছে। বই আকারে, আর্টিকেল আকারে বা বিদগ্ধজন রাখেন, ডেকে দেখেন কোথায়, কোথায় স্ট্রাইক করতে হবে। এখন গণপরিষদের কথা আমার ভাই ব্যারিস্টার সারোয়ার বললেন। একটা ভালো প্রস্তাব দিলেন তিনি। কিন্তু এটুকু মনে রাখতে হবে, গণপরিষদ করার সুযোগ এখানে নাই। এটা বিপ্লবী সরকার না। বিপ্লবের মাধ্যমে একটা সরকার এসেছে। এটা বিপ্লবী না। বিপ্লবী যদি হইতো তাহলে পুরা জিনিসটা উলটপালট হয়ে যেত কিন্তু। তাহলে আমাদের এত তাহলে কথা এটা বলতে কি হতো। সরকার বলবেন আপনি?
এটা হচ্ছে বিপ্লব উত্তর সরকার, বিপ্লব উত্তর মডারেট সরকার। পশ্চিমা অবশ্যই। দর্শনে দীক্ষিত বিপ্লব মডারেট সরকার। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে, আইনের ছাত্র সেটি মনে করি, এর বেশি যাব না কিন্তু। আমি এদের কাছে বিপ্লব আশা করি না। কারণ প্রফেসর ইউনূস সাহেব নিজে একজন সংস্কার পছন্দ করেন। উনি সংস্কারপন্থী। যারা সবই সংস্কারপন্থী। এরা কিন্তু মোটামুটি ভদ্র, নম্র, বিনয়ী এবং অনেকটা বুঝে শুনে আগাতে বিশ্বাসী। যাদের মেধা থাকে তারা কিন্তু হুইমসিক্যাল হন না। ৩ বার চিন্তা করে। তো তাদের মধ্যে দিয়ে একটা আসবে, সংস্কার একটা আসবে। কি সংস্কার আসবে? অর্থনৈতিক ক্ষেত্রে আসতে পারে, প্রশাসনিক ক্ষেত্রে আসতে পারে। এখানে প্রশাসনিক ক্ষেত্রে সুলাইমান ভাই তো আপনার প্রশাসনের লোক ছিলেন। এনাম কমিটি যে একটা রিপোর্ট ছিল, এখনো সেটা চলতেছে। কিন্তু এনাম কমিটির ত্রুটি বিচ্যুতি কি আছে? এখন আলী ইমাম মজুমদারকে বলেন। উনি দেখুন, কমিটি আছে তো। প্রত্যেকটা জায়গায় কিন্তু কমিটি করা আছে। পররাষ্ট্র মন্ত্রক রিঅর্গানাইজ করবেন। কমিটি করা ছিল কিন্তু। যেখানে হাত দিবেন কমিটি করা আছে কিন্তু। সুপারিশও করা আছে। ইলেকশন কমিশন সুপারিশ করা আছে কিন্তু। এখন প্রয়োজন সুপারিশগুলোকে নিয়ে কোনগুলি ভালো মন্দ দেখে একটা নতুন ভালো দরকার নেই তো। এখন গণপরিষদ করার যে এটা হবে না। এটা যেহেতু হবে না, আমি আলোচনায় যাব না। গণপরিষদ না করেও কিন্তু এই কাজটা আপনি করতে পারেন। কারণ করার পরে রাজনৈতিক দলগুলির সাথে আলাপ আলোচনা করেন। করে বলেন যে আমরা একটা চিন্তা ভাবনা করছি। এটা আপনারা দেখেন, সম্মতি থাকলে নিয়ে নিব। তারপরে সংসদের অধিবেশনে, প্রথম অধিবেশনে পাস করে নেন। হয়ে গেল। জিনিসটা একটাই। এই ঝামেলায় যায়েন না। আর যেহেতু প্লেবিসাইড যেটা রেফারেন্ডাম বললেন, সেটা সংবিধানে নাই। এটা যদি করতে চান, যে মনে করেন সংস্কার করবেন, করে আপনি একটা নেন, রেফারেন্ডাম দেন। কিন্তু আমি খরচে যাওয়ার পক্ষপাতী না কিন্তু। আমি খরচ করতে রাজি না কিন্তু। কথা হলো যেই কাজটা অতি সহজেই সুলেমান ভাই রাজনীতি করেন, সারোয়ার রাজনীতি করে। আর সুলেমান ভাই সারোয়ার যদি একটা পয়েন্ট এসে একমত হয়ে যায়, ইয়েস হইতে পারে। শেষ। আমরা তো এইখানেই পারি। যেহেতু সুলেমান ভাই সারোয়ার বা এক্স ওয়াই যেটা এক হইতে পারবেন না। ১০০ টা দর্শন দিবেন, মতবাদ দিবেন, বামপন্থী, ডানপন্থী, মধ্যপন্থী, চরমপন্থী, লাভ নেই দেখলে করে। যে কারণে আজকে যখন মির্জা ফখরুল, যখন জামাত ইসলামের আমির বললেন যে, আমরা এই মুহূর্তে সংস্কারে বিশ্বাসী। ইলেকশন তো এই মুহূর্তে হবে না। এবং তিনি আরো বললেন, বললেন, "আপনারা কি একমত?" আমি বিএনপির সাথে সবাই বলল যে, "না।" দেখেন, দেখালো কিন্তু পুরা ভিডিও দেখলাম। তাহলে জামাতে ইসলাম ইতিমধ্যেই কৌশলগত কারণে একটা অবস্থান নিছে। যেখানে বিএনপি বলতেছে, "আমরা রুট ম্যাপ চাই।" জামাত ইসলাম বলতেছে, "ধীরে চলো, সংস্কার করো।" যে কারণে মির্জা ফখরুল আজকে দেখা করলেন তার পুরা টিম নিয়ে প্রধান উপদেষ্টার সাথে। কি বললেন? কারণ আপনি বলেছেন বক্তৃতায়, "এই কাজটা রাজনীতিবিদরাই করবে।" বলল, "না, এটা আপনি করেন, আপনি দায়িত্ব নিয়ে করেন।" অর্থাৎ রাজনীতিবিদরা আবারও ব্যর্থ হচ্ছে বারবার। তারা এক হতে পারবে না। তারা কোন গ্র্যান্ড কনফারেন্স করতে পারবে না। এবং কোন একটা দর্শন দিলে দেখবেন সাথে, সাথে ৫ জনের ৫ টা ৫০ টা হয়ে যাবে কিন্তু। এই ক্ষেত্রে কি করতে হবে? অগণতান্ত্রিক প্রক্রিয়া আসলে গণতান্ত্রিক হতে হবে কিন্তু। ইউনূস সাহেব না চাইলেও অনেক কাজ তার করতে হবে কেন? জাতির স্বার্থে, দেশের স্বার্থে। কারণ রাজনীতিবিদরা পারবে না। রাজনীতিটা যেখানে ব্যর্থ হয়ে যায়, সেখানে কিন্তু অরাজনীতির লোকেরা এসে আসে। এখন প্রফেসর ইউনূস উনি রাজনীতি বোঝেন না, করেন না কেউ। ক্যাবিনেটে যারা আছেন কেউই বোঝেন না বা ছিলেন না কোন সময়। তো সেই ক্ষেত্রে আমাদেরকে চাপ দিবেন বেশি। চাপটা এইভাবে দেন। সংস্কার হতে পারে প্রশাসনিক, ইজি ওয়েতে করা যায়। সংস্কার অর্থনীতি হতে পারে। এনবিআর কে ঢেলে সাজান। সুলেমান ভাই তো ভালো করে জানেন এটা। এনবিআর কে ঢেলে সাজান এবং একটা নিয়ম করে দেন। এনবিআর এর চেয়ারম্যান কোন প্রশাসনিক বিভাগ থেকে আসবে না। বিসিএস ক্যাডার, ট্যাক্সেশন কমিশন আসবে। তাইলে কি হবে? যিনি বসবেন তিনি কিন্তু জানেন কি আছে। এখন যদি আপনি অতীতে কিন্তু সৃষ্টি করা হয়েছিল এনবিআর কে পুরো স্বাধীনতা দিয়ে দেন। কেন ইন্টারনাল রিসোর্স ডিভিশন সেক্রেটারি পদাধিকার হচ্ছে এটা? এগুলি দেখেন। সংস্কার এখানে প্রয়োজন আছে। আপনি বলেছেন, আমি বললাম তো, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংস্কার প্রয়োজন আছে বিরাট। এখন সবচেয়ে বড় কথা হলো ব্যাংকিং সেক্টর আসে। একটা কমিশন করা ভালো হইছে, একটা কমিশন করা হবে। ইতিমধ্যেই কিন্তু শ্বেতপত্রের জন্য ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের মাধ্যমে একটা কমিটি করা হয়েছে। দেখেন আমরা কি করা যায়। সুপারিশ আসবে কিন্তু। সুপারিশগুলো আসলে কি হবে? সরকারকেও দেখবে কি করা যায়। সরকার যেটাই করুক, আমার কিন্তু একটা জোট তদবির থাকবে আবেদন। আপনি প্রতিটা পদক্ষেপ কিন্তু রাজনীতিবিদদের সাথে আলাপ করতে পারবেন। কারণ আপনি চলে যাবেন। এর দায়িত্ব তাদের, আপনার না কিন্তু। আপনি কিন্তু বন্টন করতে পারবেন না। আপনি পোলাও পাক, খিচুড়ি পাক করেছেন। বন্টন আপনার হাতে না, বন্টন রাজনীতিবিদদের হাতে যে আসবে। কাজে সে কতটুকু করবে, কতটুকু মানবে, মানার পরিবেশ আছে কিনা আমি তো জানি না। সারোয়ার বিএনপি করতো একসময়। কেন ত্যাক্ত হয়ে গেল? পারল না কেন? কারণ সে নিজেই বলেছে, "আমি নেতৃত্বের প্রতি অনীহা আনলাম।" কারণ সারোয়ার যে আদর্শে চলাফেরা করে মিলতেছে না সেখানে। তিনি প্রতিবাদ করলেন, বেরিয়ে গেলেন।
এখন কেন গেলেন? এরকম হবে তো সামনে। দলগুলো যখন বিএনপির কথা মনে হয়, এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি বিপুল ভোটে পাস করে যাবে। এটা যে কোনো লোকই জানে। তো বিএনপি যদি ক্ষমতায় চলে যায়, তাহলে সংস্কারবিহীন অবস্থায় বিএনপি একটি আইনও বাতিল করবে না। কারণ যে আইনগুলো আছে সবগুলো আইন চেয়ার ক্ষমতা যারা যাবে তাদের সপক্ষে। স্পেশাল অ্যাক্ট বাতিল হয় নাই কিন্তু। ডিজিটাল অ্যাক্ট বলছেন, করেন আমরা দেখি। এই সাংবাদিক জগতে যে হতাশা দেখা দিচ্ছে। কেন সাংবাদিক সৃষ্টি হচ্ছে না? কেন আজকে বড়, বড় হাউসগুলো একতরফা হয়ে গেল কেন? কেন আজকে মাহফুজ জানাম আর্টিকেল লিখতেছে ভিন্ন আঙ্গি ভিন্ন পরিবেশে? এটা তো হয় না। আমরা দেখতে হবে যারা সংকটের সময় কথা বলেছে, মাথা তুলেছে, তাদেরকে সম্মান দেন। যারা তুলতে পারে নাই, তুলে নাই, তারা সময়ের প্রেক্ষাপটে ভীরু। তারা ভীরু, কিন্তু তারা জানতো প্রতিবাদ করতে পারে নাই। ক্যাটেগরি করে ফেলান। তিনি জানতেন প্রতিবাদ করতে পারেন নাই। তিনি জানতেন প্রতিবাদ করেছেন। ২ টা এক জিনিস না কিন্তু। এই প্রতিবাদ এই দিকে একটা হবে কিন্তু। এখন প্রশাসন যেভাবে সাজানো হচ্ছে, আমি দেখলাম সুলেমান ভাই আপনি ডিস্ট্রাকশন করছি, সারোয়ার। BCS 1982 বেস। ওখান থেকে ৬ জনকে নেওয়া হলো। এবং ৬ জন মেধাবী, অধিকাংশই আমার বন্ধু-বান্ধব ঘনিষ্ঠ লোক এবং রেজাল্ট তারা ভালো, ছাত্র জীবনে ভালো, প্রশাসনে ভালো ছিল। যেই ৬ জনকে আনলেন, আমি দেখলাম যিনি 2nd হয়েছিলেন তিনি নাই। কবির আশরাফ। অত্যন্ত মেধাবী, দক্ষ এবং সৎ লোক। সুলেমান ভাইকে জানা কথা। এবং কবির আশরাফ কিন্তু নির্মোহ। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অধ্যাপনা করছেন এখন। কেন করতেছেন? ডক্টরেট করছেন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের উপরে। মেধা তো ছিল। আপনি ৬ জনকে নিলেন। যদি ক্যাটেগরি করেন ভালো লোক ছিল তো। তাকে রেড ক্রসের সেক্রেটারি করা হয়েছে। আমি জানি না কি জন্য করা হয়েছে। তা আমি মনে করি সুলেমান ভাইয়ের কথা বলতে আবারও কথা বলতে হবে। মেধা যদি হয়ে থাকে কবির আশরাফ তার মধ্যে একজন যিনি নির্যাতিত হয়েছে। কোথায় হয়েছেন? ভোলাতে ডিসি ছিলেন। যে তোফায়েল আহমেদের একটা অভিযোগ ছিল বিএনপির আমলে ছিল, তিনি ভোলা নাজিমউদ্দিনের বেশ নিকটের লোক ছিলেন। এই জন্য তার প্রমোশনে নেই। ভূমি রাজস্ব বোর্ডে কি মেম্বারের পদই করলেন এবং অত্যন্ত বিনয়ী। ১ টি টাকা তার ব্যাংকে নাই। সুলেমান ভাই ১ টি টাকা ব্যাংকে নাই। সৎ ইনকাম। এদেরকে মূল্যায়ন করবেন না? ডক্টর ইউনূস সাহেবকে বলব, আপনি তো সততার পক্ষে। আলী ইমাম সাহেবকে বলব, আপনি অনেক আর্টিকেল লিখেছেন, পরিচিত। আপনি নিজেও ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন। এখন আপনার হাত দিয়ে পাল্লা ঠিক হওয়া উচিত। কি কারণে কবির আশরাফকে রেড ক্রসের সেক্রেটারি করলেন? ওটা বদল একটা। ওকে কাজে লাগান, রাষ্ট্রের কাজে লাগান। এই মেধাগুলো থাকলে কি হবে? আরো ১০ টা অফিসার বলবে, একটা ভালো অফিসার মাথার উপরে আছে। আজকে যাকে ক্যাবিনেট সেক্রেটারি করবেন, ভালো। আমি তার পক্ষে। ডক্টর রশিদ বলেন, XYZ বলেন, এগুলিতে কিন্তু যা করবে না। আর প্রশাসনে কিন্তু যে ভালো আপনি লোকগুলোকে ইন্টারনেটে আপনি ডিস্টার্ব করছেন। সুতরাং আমার একটি কথা, কি হচ্ছে বাবার? সেটাও আমরা কোনো আচ্ছা, আপনার পারপাস ইন্টারনেটে চাচ্ছি না। ডিস্টার্ব করছেন। আমরা চাচ্ছি ধীরে স্থিতিতে আগান। ১ বছর লাগুক, ২ বছর লাগুক, আপনি ঘরটা সাজায় দেন। সাজানোর পরে রাজনীতিবিদরা সেখানে আসুক। আর যদি ১ বছরই পারেন, যদি ১ বছরই পারেন ৬ মাসও পারেন অসুবিধা নেই তো। কিন্তু এটা আজকে যেমন মির্জা ফখরুল বলেছে, আগে সংস্কারটা করেন, এটা আগে কিন্তু। কাজে আমাদেরও বুঝতে হবে এখন যে এটা কি তাড়াহুড়া উনি ব্যাপার না। বাধ্য হয়ে বলেছে যে ওনাদের সংস্কার আসলে আমরা চাই, আমরা চাব। এটা উনি বাধ্য হয়ে চাই বলেছে কিনা? আমাদের লাইফ আমরা চাই এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। এখানে প্রশ্ন ইউনূস সালমানের পার্টি সেখানে যে প্লেটোর মতো একটা প্ল্যাটনিক ভাব বক্তৃতা দিয়েছিলেন। আমি সেটা আর্টিকেল লিখেছিলাম এই লিস্টে। উনি দিয়েছিলেন কিন্তু। কাজেই উনি যতই বলেন আমি রাজনীতি বুঝি না, আপনি বোঝেন। আপনি বোঝেন আপনার চেয়ারটি তো রাজনীতি। প্রধানমন্ত্রীর চেয়ার তো রাজনীতি অবশ্যই। আর রাজনীতিবিদ ডিল করতেছেন আপনি। রাষ্ট্র চালাতেছেন আপনি। রাষ্ট্র পরিচালনা মানেই তো রাজনীতির একটা অংশ। সংক্ষেপ করবেন। সেই ক্ষেত্রে যদি কোনো আমরাও দেখতে পারি এই চেয়ারে বসে তিনি কোনো দল বা অংশকে উনি গুরুত্ব দিচ্ছেন, উনি বায়াসড হয়ে যাচ্ছেন, সেদিন কিন্তু তিনিও বিতর্কিত হবেন। উনি ততক্ষণ বিতর্কিত হবেন না যতক্ষণ জাতির আশা আকাঙ্ক্ষার জন্য কাজ করে যাবেন। কিন্তু এই কাজটা খুব দুরূহ ব্যাপার কিন্তু বাংলাদেশের জায়গায়। আমরা জানি না কি হবে। আজকে দেখলাম আমি দেখেন ব্যক্তি একটা ফ্যাক্টর কিন্তু। প্রফেসর ইউনূস যখন চেয়ারে বসেছেন, অস্ট্রেলিয়া আজকে দিয়েছেন বন্যাতে সাহায্য হয়েছে $1 বিলিয়ন। চিন্তা করতে পারেন পৃথিবীতে হয়েছে না? আমি জানি হিসাব ঠিক আছে, টেলিভিশন দেখলাম আমি। তার মানে প্রায় ৮,০০০ কোটি। বন্যাতে সাহায্য দেওয়ার জন্য অস্ট্রেলিয়া বলছে
যখন পাকিস্তান তার সাথে দেখা করলো হাই কমিশনার, তারাও বললো আমরা সাহায্য করব। সাথে সাথে কিন্তু প্রেস বিবৃতি হয়েছে, সেখানে কি লিখেছে? পাকিস্তান বলেছে, অনেক কথা পরে লিখেছে পাকিস্তান চাচ্ছে কি আমরা সাহায্য করব। ভালো কথা, আপনি সাহায্য করবেন তো করতে পারেন, আপনি করতে পারেন সাহায্য, কিন্তু বলা হয়েছে কি পাকিস্তানের তো সে তৌফিক নেই, পাকিস্তানের তৌফিক নাই সেভাবে করার, সমস্যা মধ্যে আছে। তারপরে কি বল সাহায্য করবো। আমি এই স্পষ্ট ভাষায় বলতে চাই, পাকিস্তান সম্পর্কে আপনার সচেতন থাকতে হবে। আমাদের কিন্তু তারাই আক্রমণ করে 26 তারিখে। যদি ঠিক করে বলেন 24শে মার্চ পর্যন্ত আলোচনা চলছিল, ইয়াহিয়া খান ভুট্টো, শেখ মুজিবুর রহমান দল চলছে, কিন্তু অতর্কিত ভাবে টিক্কাখানে কি করলেন, রাজারবাগ পুলিশ ফাঁড়ি করলেন। কে করলো এটা? আর এই শাহবাজ কি বললো বক্তৃতায়? বাংলাদেশে একটা পতন হয়েছে এমন একটা ব্যক্তি ছিল যে পাকিস্তানের বিরোধিতা করেছিল, এমন তার পতন হয়েছে। আমি ধিক্কার জানাই প্রেসকে তার এই বক্তব্যের। একটা প্রতিবাদ হয়নি বাংলাদেশ থেকে। আপনি আবার কেন আমাদের খোঁচা মারতেছেন? মুক্তিযুদ্ধের বিরোধিতা করতেছেন তো করেন না। যারা পাকিস্তানের প্রতি প্রেমিত ভালোবাসা দেখান, আমিও তো পছন্দ করি। আমার সাথে পাকিস্তানের অ্যাম্বাসেডর আগের ভালো সম্পর্ক ছিল, আমি যেতাম সেখানে। আমি যাবো না কেন? প্রশ্ন হচ্ছে পাকিস্তানের চিন্তা ভাবনা কিন্তু ওই কাজ করতেছে। আমি আরো জোর দিয়ে বলি, 1996 হাসিনা পাওয়ার আসলে 97 এর দিকে সম্ভবত পাকিস্তানের ফরেন সেক্রেটারি নাজিম উদ্দিন, উনি একটা ডেলিগেশন চিফ এনে আসলেন এবং রাবেতা আল্লাহ নিয়ে কথাবার্তা ছিল, প্রত্যাবর্তন নিয়ে কথাবার্তা হচ্ছিল। সে আলোচনা ফেল করলো। তখন সে কি বললো প্রেস কনফারেন্সে যাওয়ার সময়? পাকিস্তানের সাথে সম্পর্ক বাংলাদেশ আছে, সেটা আমরা দেখবো। তো ভারতের সাথে যদি কোনো কিছু ঘটে আমরা বাংলাদেশের পক্ষে থাকবো। একটা খোঁচা দিলেন। আমি সেই জন্য বলছি, যারা পাকিস্তানের প্রতি অতি প্রীতি দেখাইতেছেন, ভূ রাজনীতি বোঝার চেষ্টা করেন, কিন্তু পাকিস্তান এই মুহূর্তে কিছু করতে পারবেন আপনি সংকট সৃষ্টি করা ছাড়া। কারণ তার নিজের পায়ে মাটি নেই কিন্তু অর্থনৈতিক ভাবে। আর সার্ক নিয়ে যে কথা বলতেছে, সার্ক সৃষ্টি হয়েছে কিন্তু পাকিস্তান সর্বসম্মতিতে। পাকিস্তান একটা পার্টি ছিল সেখানে এবং সবাই একমত হয়েছিল দ্বিপাক্ষিক আলোচনা হবে, মাল্টিলেটারাল আলোচনা হবে না। তো কেন আপনি একটা ভারতকে দোষ চাচ্ছেন এর জন্য? সেদিন তো সেটা করেছিল। সুতরাং চুক্তি আলোচনা করবেন, ভিতরে যাবেন। এই দর্শক খুশি করার জন্য কথা বলেন না কিন্তু। দর্শক কি খুশি হবে? বাড়িতে যাবে আপনার বকা দিবে কিন্তু। আমার কথা হলো পাকিস্তান আমাদের একটা দেশ, ভাতৃপ্রতিম দেশ, আমরা সেভাবে চাই। তাদেরও পরিবর্তনের প্রয়োজন আছে চিন্তা ভাবনার মধ্যে। হুইমসিক্যাল কথা বললে চলবে না, এবং দেখতে হবে না যে কাজ করবে না যে আমার ফরেন পলিসিতে যাতে আমার ইমব্যালেন্স কিছু ক্রিয়েট না করে। আমি চায়নার কথা বলছি আপনাকে। চায়না পতনের 2 দিন আগে বলছে এই সরকার হাত দেব না, আমরা এটা আভ্যন্তরীণ ব্যাপার। আবার চায়না পতনের পরে কি করলো? দেখা গেল যে বিএনপির সাথে কি বললাম। এখন বুঝবেন কিন্তু এরা কিন্তু যার যার ভূ রাজনীতির স্বার্থে কিন্তু আছে, এবং একটা পর্যায়ে কি হবে, চায়না আগে আসবে, খেলাটা কি হবে, ভারত আর আমেরিকা আবার এক হয়েছে সম্পর্ক। ভূ রাজনীতি কিন্তু খুব টালমাটাল অবস্থায় চলে। প্রতি মুহূর্তে অঙ্কে ইকুয়েশন, জিওমেট্রি, ক্যালকুলাস চলছে এখানে, ম্যাথামেটিক্স, এখানে ভুল হয় না কিন্তু। আমি সেই জন্যই বললাম সোলেমান ভাই এবং সারোয়ার, যত দ্রুত সম্ভব এই সংস্কারগুলো যাতে ঘটে যায়, এবং পাশাপাশি যতগুলি কাজ করা হবে, আপনি প্রতি 3 মাস অন্তর অন্তর রাজনীতিবিদদের সাথে বসেন, এক্সচেঞ্জ করেন, আমি এটা করতে সেটা করতে। কারণ এই রাষ্ট্রের কিন্তু নিয়ত আপনি নাই, রাজনীতিবিদরা কিন্তু একজন যাবে একজন আসবে, তাদেরকে আপনি রাখেন এবং তাদেরকে পরামর্শ নেন করেন। আমার বিশ্বাস এগুলি করতে পারলে ডক্টর ইউনূস বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে তার নাম লেখা থাকে। ধন্যবাদ।